সামনে তাকাও। মেঘের কথায় সামনে তাকাতেই দেখল ঝাঁক বেঁধে পাখিরা উড়ে চলেছে। উপরে নীলাভ শুভ্র আকাশ আর নিচে সাজানো সবুজের মেলার মাঝে এমন রং বেরঙের পাখিদের ছন্দ মিলিয়ে চলায় যেন পালক আর স্থির থাকতে পারল না। এই অপরূপ সৌন্দর্য তাকে খুব টানছে। এক ছুটে চলে গেল সামনের দিকে। পেছন থেকে মেঘের গলা আসে, ছোট না নূর, পড়ে যাবে তো। মেঘের কথা শেষ হতে যতটুকু দেরি, থপ করে কিছু একটা বেঁধে পড়ে গেল। পড়ে গিয়েও চুপ করে বসে আছে পালক। উঠতে ইচ্ছা করছে না। লোকটা ভীষণ খারাপ। ও বলল বলেই তো পড়ে গেল। মেঘ ছুটে এসে হাঁটু গেড়ে বসলো। ঠিক আছে তুমি? কোথায় লেগেছে? মেঘের কথায় যেন আহ্লাদি হয়ে গেল পালক। পরে গিয়ে খুব না লাগলেও মেঘের এমন বিচলিত দেখে ওর বেশ আদর আদর লাগলো। চোখ ছলছল করে উঠল, ঠোঁট ভেঙে কেঁদে দিল। আরে আরে, কাঁদে না, দেখি কোথায় লেগেছে। বলেই পা টেনে ধরে এপাশ ওপাশ করে দেখতে লাগলো। দেখলে তো, বললাম ছুটতে না। এখন কতটা ব্যথা পেলে? ইস, চামড়া ছেড়ে গেছে কতখানি। মেঘের সারা মুখে নিজের জন্য এমন ব্যাকুলতা দেখে পালকের মনে যেন প্রজাপতিরা ডানা মেলছে। মস্তিষ্ক বলছে মুহূর্তটা এভাবেই থেমে যাক। শুভ্র পুরুষের মুখে নিজের জন্য এমন বিচলনের ছায়া দেখতে মন্দ লাগছে না। ব্যথা করছে খুব? হাঁটতে পারবে? মেঘের প্রশ্নেও কোনো নড়চড় করল না পালক। স্থির তাকিয়ে আছে সামনের ছলছল চোখে। মেঘ দু হাতে পালকের চোখের পানি মুছিয়ে দিল। উঠে দাঁড়িয়ে পালককে দু হাতে কোলে তুলে নিল। আমি ফিরে যাব না, এখানে ঘুরবো। মিনমিন করে বলল। মেঘ পালকের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বেশ ভয় করল। একটু বিশ্বাস নেই যদি থাপ্পড় দেয়। ভয়ে মুখ গুজে দিল বুকে। কিছুক্ষণ বাদে মুখ তুলে দেখে বাগানটায় আরও ভেতরের দিকে নিয়ে এসেছে। এদিকটায় দুপাশ সারি সারি বাগান, মাঝখান দিয়ে রাস্তা করা। আশেপাশের উপজাতির দল মাথায় কাপড় বেঁধে পাতা তুলছে। কেউ কেউ ওদের দেখে মিটিমিটিয়ে হাসছে, আবার ইশারা করে একে অপরকে দেখাচ্ছে। ওদের এহেন কাণ্ড দেখে বেশ লজ্জা পেল। আস্তে করে বলল, নামিয়ে দিন আমায়, আমি একাই হাঁটতে পারবো। বেশি কথা বললে ঠাস করে ফেলে কোমরটা ভেঙে দিয়ে কোলে তুলে হাঁটবো। মেঘের এমন কথায় বেশ চুপসে গেল। মেঘ কি কখনো ভালো করে কথা বলতে পারে না? সব সময় এমন হুমকি ধামকি করার কি আছে? চুপচাপ ভ্রু জড়ো করে রইল। কিছু দূর এসেই পালককে একটা বড় পাথরের উপর বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। এখান থেকে দূরের পাহাড়গুলো মাথা উঁচিয়ে দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে থাকা স্পষ্ট দেখা যাচ্ছে। দূর থেকে ঝর্ণার কলকল ধ্বনি ভেসে আসছে। আহ, কি মনোরম দৃশ্য! নয়নাভিরাম এ দৃশ্য দেখে নিজের ভেতরের উচ্ছ্বাস কিছুতেই দমাতে পারল না পালক। খিলখিলিয়ে হেসে দু হাতে মেঘের বাহু জাপটে ধরল। পালকের এহেন কাণ্ডে মেঘও হেসে দিল। মেঘের হাসির শব্দ পাশ ফিরে তাকালো। সচরাচর মেঘকে হাসতে দেখা যায় না, খুব বেশি হলে মুচকি হাসে। এত কাছ থেকে দেখা মেঘের মৃদু শব্দের হাসিটা যেন ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল পালকের। অপলক চেয়ে আছে। পালককে এভাবে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকতে দেখে খানিকটা কাছে এসে বসল। দূরত্ব ঘুচিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, কি দেখো এভাবে? পালক এখনো অপলক চেয়ে যেন বাস্তব থেকে বহু দূরে। এভাবে তাকিয়ে থাকতেই ঘোর লাগা কণ্ঠে উত্তর দিল, আপনাকে। আমায় কি দেখো? পালক আলতো করে কাপা কাপা হাতটা মেঘের গালে রাখলো। খোঁচা খোঁচা দাড়ির ঘষায় সারা বদনে তরঙ্গ ছেয়ে গেল।
আগের ন্যায় উত্তর দিল। আপনি ভীষণ সুন্দর মেঘ। এভাবে হুট করে গালে হাত রাখায় মেঘের ভেতরের প্রবল অনুভূতিগুলো তীব্রতর হতে লাগলো। চোখ বন্ধ করে সময় নিয়ে খুলে তাকালো। চোখ জুড়ে মাদকতা বিরসমান। কণ্ঠের খাত আরও নামিয়ে বলল, কতটা? একদম মেঘের মতোই শান্ত, স্নিগ্ধ, সুদর্শন, যার দিকে তাকালে চোখেও যেন স্তব্ধতা ছেয়ে যায়, অপলক চেয়ে থাকতে মন চায়। আনমনেই কথাগুলো বলল পালক। হুট করেই ওর মনে হলো ও কত বড় সর্বনাশ কাজ করে ফেলেছে। তড়াৎ গতিতে হাত নামিয়ে নিল, দৃষ্টি সরিয়ে নিল। হাতে যেন পুরুষালী গালের ছোঁয়া এখনো লেগে আছে। দু হাতে জামা খামচে ধরল। মনের গহীনের অজাতিক অনুভূতিগুলো এমন বেহায়া রূপে বেশ অতিষ্ঠ লাগলো পালকের। কি করে পারলো এমন কাজটা? লোকটা কি খুব রেগে যাবে? নিজের ভাবনার মাঝেই বলিষ্ঠ হাতটা পালকের হাতটা কোলে ধরে নিয়ে হাতের মুঠোয় নিল। মুষ্টিবদ্ধ করা হাতের ছোট ছোট আঙ্গুল ছাড়িয়ে নিল। পালক হতবম্বর মতো তাকিয়ে, মেঘের শান্ত চাহনি তার দিকেই নিবদ্ধ। কিন্তু ও চাহনিতে আজ অন্য কিছু দেখতে পারছে পালক। নিজের ভেতরে চলমান দামামা বেপরোয়া অনুভূতিগুলোর প্রতিফলন স্পষ্ট সামনের পুরুষের চোখে। ভেতরটা বিকটভাবে মুচড়ে উঠল। চোখের কার্নিশে ফুটে উঠল লজ্জার প্রগাঢ় ছাপ। মেঘ পালকের হাতটা আস্তে ধীরে নিয়ে আবারও রাখল নিজের গালে। সারা বদনে ঝংকার দিয়ে উঠল পালকের। দীর্ঘ প্রশস্ত শ্বাস ঝড়ের বেগে বেরিয়ে আসলো ওষ্ঠফাক থেকে। এই চোখের অবাধ্য দৃষ্টিতে কিছুতেই চোখ রাখা যাচ্ছে না, কিছুতেই না। ফট করে চোখ সরিয়ে নিল পালক। দৃষ্টি সরিও না মেয়ে। আমার নীলাভ চোখের গপ্পলে যে তুমি হারিয়েছ, তা কিন্তু আমার অজানা নয়। এমন হৃদয় বিদারক শব্দগুচ্ছ কর্ণকুহর হতেই চট করে তাকালো পালক। তখনই সামনের মানুষটা ভাই, হাঁটতে হাঁটতে আমার পায়ের কুচরি হয়ে গেছে, চল ফিরে যাই। কি রে, তুই বলে সেই ঘোড়া ঘুরবি, ঘুরিয়া একেবারে দুনিয়াটারে ঘুরাই দিবি, এইটুকুতেই দম শেষ? রাফাতের কথায় প্রেক্ষিতে নিবিড় খোঁচা দিয়ে বলল, থাম ইয়ার, আমার পাও ব্যথা হয়ে গেছে, আজকে আর হাঁটতে পারবো না, প্লিজ। লাও, আরেকজন আইছে, নরম বিবি খরম পায়ে। তো তোমাকে কি কোলে নিতে হবে চান্দু? আক্কাই স্যারের ডাকুম নাকি? বলেই হাহা করে হেসে উঠল সবাই। আরশির এহেন কথায় আবরার আর ধ্রুব মিটিমিটি হাসে। শিমু মুখটা পেঁচার মতো করে বলে, তোদের যদি হাঁটতে হয় হাঁট, দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করলে তাও কর, আমি পারছি না আর। তুই এক কাজ কর, ওই যে খাদ দেখছিস ওখানে গিয়ে ঝাঁপ দে, স্কাই রাইডিংও হবে আর তোর আক্কাই স্যারও দেখা পাবি। তোর না খুব শখ আক্কাই স্যারের দেখবার? বলে আবারও হো হো করে হেসে উঠল। চল তো, এই বলদের কথা শুনলে আমাকেও ঘুরাই হবে না, এখন বাগানের ওই পাশটা দেখা বাকি। বলে আদ্রিস হাঁটা ধরল। পেছন পেছন নিবিড় আরশিও গেল। রাফাত উপায় না পেয়ে ঢুলতে ঢুলতে ও হাঁটা ধরল। শিমু কিছু দূর দাঁড়িয়ে থেকে আশপাশটা দেখে একটা কাঠের গুঁড়ির উপর বসলো। ওর পায়ে ব্যথা শুরু হয়েছে। হাঁটার অভ্যাস না থাকায় বেশ হাঁপিয়ে গেছে। তোমার কি কষ্ট হচ্ছে? রিসর্টে ফিরে যেতে চাও? পুরুষালী গলায় পাশ ফিরে দেখে বেশ অপ্রস্তুত বোধ করে শিমু। বেশ জড়তা নিয়েই উত্তর দেয়, আরে না না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আসলে হাঁটার অভ্যাস খুব একটা নেই, তাই আর কি। আচ্ছা, তা আমি কি তোমার পাশে কিছুক্ষণ বসলে সমস্যা হবে? ধ্রুবের প্রশ্নে কিছুক্ষণ হ্যাবলার মতো তাকিয়ে থাকে শিমু। তারপর ঘাড় নাড়িয়ে না সূচক সম্মতি দেয়। সম্মতি পেয়ে ধ্রুব গাল প্রসারিত করে হেসে বসে বলে, আসলে আমারও খুব একটা হাঁটাহাঁটি করার অভ্যাস নেই, তাই আমারও ক্লান্ত লাগছে। ও, বলেই ছোট্ট জবাব দেয় শিমু। অপেক্ষা না করেই ধ্রুব প্রশ্ন করল, আচ্ছা, ওরা তোমাকে আক্কাচ্ছা তার বউ কেন বলে? মানে এমন নামের কোনো কাহিনী আছে নাকি? ধ্রুবর এমন প্রশ্নে ত্যান ত্যান করে উঠল শিমু। গাল ফুলিয়ে বলল, আরে
আমি তো জানি না, ওরা শুধুই আমায় ওসব আকাশ নাকি সেসবের বউ বলে। আমি তো এর মানেও জানি না। ধ্রুব বেশ মজা পায় শিমুর কথায়, কিন্তু তবু মুখখানা বেশ গম্ভীর রেখে বলে, তাহলে তো বেশ অন্যায়। তা এমন নাম কে দিল বলো তো? কে আবার? ওই যে আমাদের মধ্যমণি গণমান্য আফু, ওই তো দিয়েছে এরকম বাজে নামটা। আর সেই থেকে রাস্তাঘাট কোথাও বাদ নেই, সব জায়গায় ওরা এই নাম দিয়ে আমায় যাতা বলে। কি বলো? পালক? পালক এমন একটা নাম দিয়েছে? ওকে তো বেশ আমি শান্ত শিষ্ট ভেবেছিলাম। কে ভালো? হাসালেন। ওকে চেনেননি এখনো? আমাদের প্রত্যেকের যেই সব ইউনিক নামগুলো শুনেছেন, এইসব তারই দেওয়া। বাহ, তাই নাকি? আর কিছু বলার আগেই ঝনঝনিয়ে বেজে উঠল পকেটে রাখা ফোনটা। 1 মিনিট। বলেই ফোনটা নিয়ে সাইডে গিয়ে কথা বলতে লাগলো ধ্রুব। শিমু আর চোখে চুপচাপ চেয়ে আছে সামনের লম্বা চওড়া ছেলেটার দিকে। বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলে লোকটা, কেউ না চাইলেও কথা বলতে বাধ্য। কালো গভীর চোখ দুটোয় এক প্রকার মায়া আছে। এক কথায় নিঃশব্দে তাকে শ্যাম সুন্দর বলা যায়। শ্যামলা গঠনের মানুষের চেহারা এতটা আকর্ষণীয় সচরাচর লাগে না। কথা শেষ করেই এসে দাঁড়ালো শিমুর পাশে, বরাবরের মতোই চমৎকার হাসিটা দিয়ে বলল, তোমার ফ্রেন্ডদেরও দম পুড়িয়েছে। এখন সবাই রিসেটে যাওয়ার জন্য বায়না ধরেছে। চলো যাওয়া যাক। বেশ ছোট করে হুঁ বলে শিমু হাঁটা শুরু করলো ধ্রুবর পিছু পিছু। খয়েরি রঙের শার্টের আবৃত হাতটা পকেটে গুজে হাঁটা দেখতে বেশ লাগছে ওর। ভাই চল না, আমার তো ক্ষুধাও লেগেছে। থাম থাম, শিমু আর ধ্রুব ভাই আসুক। পলককেও তো দেখছি না, ও তো এদিকটাই আসছিল। নিবিড়ের কথায় সকলে বেশ তত্ত্বপর হলো। আসলেই তো অনেকক্ষণ ধরেই তো আফুকে দেখা যাচ্ছে না, ওদের পেছনেই তো আসছিল। রাফাত আর নিবিড়ের কথার মাঝেই ধ্রুব এসে উপস্থিত হলো। ধ্রুবকে দেখে রাফাত প্রশ্ন করে, ধ্রুব ভাই, পালক কোথায়? সে কি আমাদের সাথেই তো ছিল, কোথায় গেল? এবার পেছন থেকে আবরার বলে, মেঘালয়কেও তো দেখছি না অনেকক্ষণ, ওরা কি একসাথেই আছে? আবরারের কথায় শিমু আর সেই নিবিড় সবাই একে অপরের দিকে তাকালো আর দৃশ মিটমিটিয়ে হেসে দিল। এবার ওরা যা ভাবছে তাহলে কি তাই দুটো মিলে আলাদা ঘুরছে? রাফাত দাঁড়া, আমি আসছি। পেছন থেকে কারো ডাকে ঘুরে তাকালো সকলে। পালক বাগানের কোণার দিকটা থেকে দৌড়ে আসছে। ওকে দেখে নিবিড় এগিয়ে গেল। হ্যাঁ, এবার চল। হাঁপাতে হাঁপাতে বলল পালক, আরে আস্তে ধীরে, দম নে আগে। কই ছিলি বল তো? পেছন থেকে হুট কইরাই উধাও হয়ে গেলি। রাফাতের কথায় টিপকিনি কেটে কিছুক্ষণ তাকিয়ে থেকে পালক উত্তর দেয়, আসলে আমি ওই পাহাড়ের কোণার দিকটায় বাগান দেখতে গেছিলাম, খুব সুন্দর জায়গাটা। ওহ, তা বলে যাবি তো? নিবিড়ের কথা শেষ হতেই পাশ থেকে রাফাত প্রশ্ন করে, এ কি আপু, তোর সারা জামা এমন ময়লা লাগলো কি করে? তুই কি গড়াগড়ি খেয়েছিস রাস্তায়? রাফাতের এমন প্রশ্নে পালক মুখ কুঁচকে তাকালো। এই বলদটাকে মাঝে মধ্যে মনে চায় চুলগুলো টেনে ছিঁড়ে দেয়। আরে গোড়াগড়ি খাবে কেন? আজব, ও কি বাচ্চা নাকি? মুখ খুলে কিছু একটা বলতে নিলেই পেছন থেকে ভরাট গলায় আগেই উত্তর দিল, গড়াগড়ি খাওয়াটা অস্বাভাবিক না। রাস্তাঘাটে এমন ধূপধাপ পড়তে পারলে গড়াতেও দেরি নেই। পেছনে ঘুরে চেহারাটা দেখতেই তরাত বেগে ঘাড় ঘুরিয়ে নিল পালক। মেঘের দিকে ভুলেও তাকাবে না। ভীষণ ভীষণ বেহায়া হয়ে যাচ্ছে মেঘ, কিছুতেই আর মেঘের সামনে আসা যাবে না। মানে রাস্তাঘাটে কে পড়ে যায়? আর ভাই, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কে পড়বে আবার? তোর বান্ধবীকে হাঁটতে শেখা আগে। এভাবে সবক্ষণে ধূপধাপ করে পড়ে কোন দিন হাত পা ভাঙবে? যাই হোক, দুপুর হয়ে গেছে অলরেডি, রিসোর্টে ফেরা যাক। রাফাতের প্রশ্নের উত্তর দিয়ে গটগটে হাঁটা ধরল রাস্তার দিকে। মেঘের পেছন পেছন সবাই আস্তে আস্তে চলা শুরু করলো। পালক একেবারে পিছনে হাঁটছে। লোকটা শুধু বেহা নয়, চরম খবিশ। পালক কি হাঁটতে জানে না? আবার বলছে পালক নাকি রাস্তা গড়াগড়িও দিতে পারে, পড়ে গিয়ে হাত পাও ভাঙতে পারে।
পালক তো পারে না ওই সিরিয়াস চৌধুরীর মুখটা ভেঙে দিতে। প্রচণ্ড অসভ্য লোকটা, হাতের খোঁচা খোঁচা, দাড়ির ঘষা আর চোখের সামনে এমন অবাধ্য দৃষ্টিতে পালকের ভেতরের তোলপাল বেড়েই চলেছে। মেঘের উষ্ণ শ্বাসের তপ্ততায় তার থেকে সারা বদন ঝলসে যাচ্ছে পালকের। শক্ত হাতের মুঠোয় বন্দি হাতটা সরানোর বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না। পালকের দিকে দৃষ্টি স্থির রেখেই পালকের হাতটা মুখের কাছে নিয়ে ওষ্ঠদ্বয়ে আলতো ছোঁয়া মেখে দিল পালকের হাতের উল্টো পাশে। ধক করে চোখ দুটো বন্ধ করে নিল। ঘন ঘন শ্বাস নাসারন্ধ্র ছাড়িয়ে ওষ্ঠফাক হতে ঝড়ের বেগে ওঠানামা করছে। মেঘ এমন অভাবনীয় কাজ করবে ভাবতেও পারেনি। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। দ্বিধাদ্বন্দ্ব বুধ হয়ে কোনো রকম এক পালক তাকালো বেহেয়া চোখ জোড়া, ব্যাস আর এক লোহমাও ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না পালকের। এক ছুটে পালিয়ে এলো। পেছন থেকে বার দুয়েক ডাক দিলেও শোনেনি। কিছুতেই না, শুনবে না পালক ও ডাক। পালক হারিয়েছে নিজেকে। সত্যি নীলাভ চোখের অতল গহ্বরে পালকও হারিয়ে গেছে। তা পালকের দামামা তোলা মনটা ক্ষণে ক্ষণে বুঝিয়ে দিচ্ছে পালককে। ভেতরের অসহনীয় অনুভূতিরা প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে পালককে। কিছুক্ষণ ছোটার পর সামনে খানিক দূরে রাফাত, নিবিড় সহ বাকি সকলকে দেখে এগিয়ে যায়। আপু! হ্যাঁ, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? চিল্লাবো না তো কি করব? 2 মিনিট ধরে ডেকেই যাচ্ছি, তোর কোনো হেলদোল নেই। এভাবে সং হয়ে দাঁড়িয়ে থাকবি নাকি বেরোবি? আজব। আরশির কথায় চোখটা পাশ ফিরিয়ে দেখে সূর্যটা প্রায় হেলে পড়েছে। সময়টা অপরাহর শেষের দিকে। এখন সবাই একসাথে রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার পর যে যার মতো রেস্ট নিচ্ছিল। পালক এসে দাঁড়িয়েছে বারান্দাটায়। দূরের পাহাড়ের চূড়া আর নাম না জানা হরেক রকমের মাথা উঁচিয়ে থাকা গাছগুলোর দিকে চেয়ে তখনকার ঘটনা মনে করছিল। এদিকে আরশি এসে পালককে কখন থেকে ডাকছে পালকের খেয়ালই হয়নি। বলি, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি বেরোবিও? কোথায় বেরোবো? পালকের এমন হ্যাবলাকান্তের মতো প্রশ্ন করা দেখে আরশি কপাল চাপড়ে বলল, ইয়া মাবুদ, এই মেয়ের মাথায় কত ভোল্টেজের ঠাডাটা তুমি ফালাইছো, সব গিল্লা খাইছে বলদি। বলি, মেঘ ভাইয়াকে নিয়ে ভাবার জন্য আরো মেলা সময় বাকি। উনি কোথাও হারিয়ে যাচ্ছেন না। আপাতত রেডি হ, সবাই তোর জন্য বসে আছে, বেরোতে হবে তো। বলি গটগট করে চলে গেল। ইস, পালক যে মেঘের কথা ভাবছে ওকে কে বলল? সব সময় আগ বাড়িয়ে কথা বাদরটার। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে ফিক করে হেসে দিল। কেমন লজ্জা লজ্জা লাগছে। শিশির অনুভূতিগুলো পালককে ভীষণ জ্বালাচ্ছে, পাগল করে দিচ্ছে পালককে। রিসোর্টটা সিলেটের নগরীর আম্বরখানা পয়েন্ট, শাহজালালের মাজারের গেটের আশেপাশেই। এখান থেকে রাতারগুল সিএনজি করে যেতে হয়, দূরত্ব প্রায় 20 মিনিট। এখান থেকে রওনা দিলে ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে রাতারগুল। সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবল এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। সিলেটের স্থায়ী ভাষায় মুর্তা বা পাটি গাছকে রাতার গাছ বলে। সেই রাতা গাছের নাম থেকেই এই বনের নাম রাতাগুল। সারা বছর এই বন প্রায় 10 ফুট পানির নিচে থাকে। বর্ষাকালে যার পরিমাণ বেড়ে দাঁড়ায় 20 থেকে 30 ফুট। এখানে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা গাছপালার ভেতর দিয়ে ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়াতে দারুণ মজা। এটি পৃথিবীর বিখ্যাত কয়েকটি জনাবলের মধ্যে অন্যতম একটি। সকলে বেশ উৎকণ্ঠিত। সিলেটের এই ওদের প্রথম আসা। যদিও রাফাত আর নিবিড় এর আগেও আসা হয়েছে। আর মেঘ যেভাবে গাইড করছে মনে হচ্ছে সবই ওর জানা ছিল। তো
বিলেত দেশে এত কিছু কিভাবে জানে এই মেঘ? যাই হোক, পালকরা মেয়েরা এই প্রথম যাবে, খুব বেশি এক্সাইটেড কাজ করছে। সেখানে গিয়ে পৌঁছাতে প্রায় 4টা বেজে গেল। খাওয়া দাওয়া শেষে বেশিক্ষণ সময় নেয়নি কেউ, বেলা 3টার মধ্যেই বেরিয়ে পড়েছিল সকলে, তাই বিকেলের মধ্যেই পৌঁছে গেছে। রাতারগুল নৌকায় ওঠার সময় লাইফ জ্যাকেট পরতে হবে সকলকে। এখানে পালক করলো আরেক বিপত্তি, সে কিছুতেই জ্যাকেট পরবে না। ওটা পরলে নাকি ওর দম বন্ধ হয়ে মরে যাবে। ওকে সকলে 1000বার বোঝানোর পরও ওর একটাই কথা, ও কিছুতেই ওই জ্যাকেট পরবে না। আফু, তুই তো সাঁতারও পারিস না, পড়ে গেলে কি করবি? নিবিড়ের কথার পৃষ্ঠে আরশিও সম্মতি দিয়ে বলল, সেটাই তো আফু, নৌকা দুললে তুই যদি ঠাস করে পড়ে গিয়ে ভেলার মতো ভেসে যাস, তোকে ধরবো কি করে? প্রাণের বান্ধবীকে চোখের সামনে তলিয়ে যেতে দেখতে হবে। শিমুও ওর বিশ্রী এক্সপ্রেশন দিয়ে বলল, হ্যাঁ তাই তো, তুই যদি ভেসে যাস তো আমরা কার বিয়েতে নাচবো বলতো? ওদের এমন অযৌক্তিক ভুলভাল কথায় মেঘ বেশ বিরক্ত হচ্ছে। ভ্রু কুঁচকে ওদের দুজনকে হাত উঁচিয়ে থামিয়ে দিল। মেঘের জড়ো হওয়া ভ্রু দেখে শিমু আর আশি টু শব্দ পর্যন্ত করল না আর। মেঘ পালকের দিকে নিঃশব্দে চেয়ে আসে। পালকের এবার বেশ ভয় করছে, মেঘ কি বকবে না ধমক দিবে। এভাবে সবার সামনে যদি পালককে বকে না, পালকও কিন্তু ছেড়ে দেবে না। একেবারেই দমে যাওয়ার মেয়েই পালক না। মেঘ পালককে সবার সামনে ধমক দিলে পালকও সবার সামনে ভ্যা করে কেঁদে দিবে বলে দিল। সব সময় এমন হুমকি ধমকি করবে আর পালক চুপ থাকবে, তাও তো হয় না। এবার পালকও ভ্যা ভ্যা করে কেঁদে ভাসাবে। তুমি শিওর তুমি জ্যাকেট পরবে না? হ্যাঁ। মেঘের গমগমে গলার প্রশ্নে মিনমিনিয়ে করে উত্তর দিল। মেঘ সকলকেই ইশারা করতেই একে একে সবাই নৌকায় উঠে পড়ল। ছেলেরা আগেই উঠে শিমু আর আরশির হাত ধরে উঠালো। বাকি আছে মেঘ আর পালক। মেঘ পালকের দিকে এক পলক চেয়ে চশমাটা গলা থেকে খুলে চোখে দিল। ধপ করে এক লাফ দিয়ে নৌকায় উঠে পড়ল। পালক পারছে বিপদে। এক তো তেরামি করে এই জ্যাকেট পরল না, নৌকা যে হারে দুলছে ও দেখে পালক কাম সারা। পা জমে গেছে পালকের ভয়ে। চুপচাপ ফেলে দৃষ্টিতে তাকিয়ে আছে। নৌকা ছাড়ার জন্য হাঁক ছাড়ল মাঝি। পালক এখনো দাঁড়িয়ে। ওরা সবাই বসে পড়েছে, তাহলে কি পালককে ফেলে রেখেই চলে যাবে? পালকের আকাশ কুসুম ভাবনার মাঝেই বলিষ্ঠ হাতটা পালকের দিকে এগিয়ে এলো। ঘাড় তুলে তাকাতেই দেখে মেঘালয় হাতটা বাড়িয়ে আসে পালকের দিকে। তুমি কি এভাবে দাঁড়িয়ে থাকতে চাও? তাহলে বলো, আমরা চাই, দেরি হচ্ছে। বরাবরের মতোই মেঘের ধমক, কিন্তু এখানে একা দাঁড়িয়ে থাকার মতো ছিটে ফোটা সাহস পালকের নেই। ফট করে হাতটা মেঘের হাতের উপর রেখে নৌকায় এক পা দিতেই সারা নৌকা দুলে উঠল। ভয়ে পালক এক হাতে মেঘের শার্ট খামচে ধরল। মেঘ এক হাতে পালকের হাত ধরে আরেক হাত কোমরে চেপে ধরে উঁচিয়ে নিয়ে ধপ করে রাখলো নৌকার উপর। এরূপ কাণ্ডে পালক কিভাবে অবাক হবে বুঝছে না। নৌকার সকলে হা করে চেয়ে আসে আর মিটমিটিয়ে হাসছে। পালক লজ্জায় মাথা নত করে রেখেছে। আস্তে আস্তে এগোতে লাগলো লম্বা নৌকাটার উপর দিয়ে। ওরা সকলে একেবারে ওই প্রান্তে বসেছে। আস্তে, ওদিকটা পা ফেলো না বলেই পালককে দু হাতে আঁকড়ে ধরে এগোতে লাগলো মেঘ। এক জায়গায় পা বেঁধেই নৌকাটা এবার বেশ জোরেই হেলে উঠল। পালক ভয়ে চোখ খিচে রেখেছে। মেঘালয় পালককে ধরে বলল, ভয় পেও না, আমি আছি। বলেই হাত ধরে মিশিয়ে নিয়ে গেল ও পাশটায়। দুটো মানুষের বসার জায়গা ফাঁকা রেখে সবাই জড়ো হয়ে বসেছে। রাফাত, নিবিড়, আদ্রি, শিমুস, ধ্রুব সকলের সামনের সিঁড়িটায় বসা। আবরার মাঝখানে ক্যামেরায় হাতে এপাশ ওপাশ সব দিকেই ছবি তুলছে। নৌকার দুপাশে 2 জন মাঝি।
পানিতে ছপ ছপ শব্দ তুলে নৌকা এগিয়ে যাচ্ছে বনের দিকে। হাজারো বন্য গাছ, তার বড় বড় পাতা। পালক খা করে তাকিয়ে দেখছে আশপাশ, সবুজে ভরা পানি আর উপরে গাছে ঢাকা আকাশের দৃশ্যটা দেখে সবাই বিমোহিত। বনের একেবারে মাঝখানে ঢুকে পড়েছে নৌকাটা। এখানে পানির গভীরতা অনেক বেশি আর সাপেরও প্রকোর আছে। মাঝি সবাইকে সাবধানে বসতে বলে অভিজ্ঞ হাতে নাও ঠেলে নিচ্ছে। এক জায়গায় এসে নৌকাটা বেশ জোরে দুলে উঠল। পালক অপ্রস্তুত থাকায় পেছনের দিকে হেলে পড়তে নিলেই মেঘ এক হাতে ঝাপটে ধরল কোমর। বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেশ ভয় পেয়ে গেছে পালক। আমায় ধরে থাকো, পারবে না, ভয় নেই। এমন সময় মেঘের কথায় যেন আকাশ সমান ভরসা পেল। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো মেঘের এক হাতের বাহু আঁকড়ে ধরে রইল। নৌকা পানির তালে মৃদু দুলছে। শক্ত হাতের বন্ধন এখনো কোমরে উপস্থিত। বেশ অস্থির লাগছে। এভাবে কোমরে হাত রেখে দেওয়ায় পালকের শরীরের রোমকুশ দাঁড়িয়ে যাচ্ছে। সামনে সবাই তাদের মতো গল্প আর পরিবেশ অবলোকন করতে ব্যস্ত। হাতটা পেছনের দিক দিয়ে রাখায় কারো নজরেই আসেনি। পালক আলতো করে হাতের উপরে হাত রেখে সরাতে নিলেই মেঘ আরো শক্ত করে আঁকড়ে ধরল। বুকের ঢিপ শব্দ নিজের কানেই শুনতে পারছে। সারা শরীর কাঁপছে পালকের এহেন পুরুষালী স্পর্শে। নড়াচড়া করছে বারবার। বার কয়েক চেষ্টা করেও হাত সরাতে না পেরে মিনমিন করে বলল, চারণ প্লিজ, আমার কেমন লাগছে? পালকের কথায় বেশ নির্লিপ্ত চেয়ে রইল। কেমন লাগছে? পালক আরো মিনমিনিয়ে বলল, কেমন কেমন আমি জানি না, চারণ প্লিজ। পালককে সম্পূর্ণ করতে না দিয়ে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, চুপচাপ বসে থাকো, বেশি নড়াচড়া করলে কিন্তু কোলে তুলে নেব। ফট করে চোখ সরিয়ে নিল। লজ্জায় কানের লতি গরম হয়ে গেছে। মেঘের এমন কথায় পালক পারছে না উঠে যেতে। মেঘের মুখ এতটা লাগাম ছাড়া কেন? মেঘের এরূপ বেহায়া কথায় কোন দিন পালকের হার্ট অ্যাটাক হবে জানা নেই। আকাশ ভরা তারা মিটিমিটিয়ে আলো জ্বলছে। রূপালী চাঁদের আলোয় আশপাশ জুড়ে স্বর্গীয় সৌন্দর্য নেমেছে। বৈরী হিম হাওয়া, আকাশের বুকে তারাদের খেলা আর জমিনের বুকে গাছদের মৃদু দোলনের পরিবেশটা স্পন্দিত হচ্ছে যেন। প্রকৃতি এতটাই সুন্দর। মন ভালো করে দেওয়ার মতো প্রকৃতির এই অসম সৃষ্টিকর্তার তর্জমার এই ছোট্ট প্রতিমাই যথেষ্ট। এই যে রাতের আকাশের জ্যোৎস্না ভরা দৃশ্যের মখমলের ঘ্রাণ, গা ছমছম করা অল্প বাতাসের টান, নিস্তব্ধতার পাতায় হালকা মর্মর শব্দ, সব কিছু যেন বিমোহনের প্রান্ত পথে এলিয়ে নিচ্ছে। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস টেনে পরিবেশের এমন মাদকতার ঘ্রাণ নিচ্ছে। রাতারগুল থেকে ঘোরাঘুরি করে রিসোর্ট ফিরতে প্রায় রাত 9টা বেজেছে। সকাল হতে দুবার এমন জার্নি আর ঘোরাঘুরি করার কারণে সবাই বেশ ক্লান্ত। তাই ফ্রেশ হয়ে খেয়ে ঘুম। কাল সকালেও তো আবার বেরোতে হবে। কিন্তু পালকের চোখে ঘুমেরা যেন ছুটি হিনায় পালিয়েছে। কিছুতেই ধরা দিচ্ছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে 2 ঘন্টা পার করেও ঘুম এলো না। তাই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। এই বিশাল ব্যালকনিটা সব রুমের সাথে অ্যাটাচ, মানে এক সারিতে পরপর 3টা ঘরের পেছনের দরজা দিয়ে বেরোলেই এই ব্যালকনি পড়বে। মধ্যরাতের পরে একেবারেই খা খা করছে রিসোর্টটা। এক পাশের পুরো কটেজটাই বুক করে রাখা ওদের। তাই এদিকটায় এরা ব্যতীত অন্য কোনো মানুষের উপস্থিতি নেই। চুপচাপ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আশেপাশের এমন স্নিগ্ধ রূপ চোখের ডালিতে সাজাচ্ছে। ডান পাশের সুইমিং পুলের নীল পানিতে রূপালী চাঁদের প্রতিফলনটা যেন একটা হীরের মতো লাগছে। একদম শান্ত পরিবেশ, শুধু পালকের মনটাই অশান্ত। এই রাতের পরিবেশটা ঠিক যতটা নিস্তব্ধতা আর শান্ত রূপ ছড়িয়ে রেখেছে,
তার দ্বিগুণ বেশি অশান্ত আর দামামা পালকের বুকের ভেতরে চলছে, যা পালককে এক লহমা স্থির হতে দিচ্ছে না। মনের ভেতরে কেমন একটা উৎকণ্ঠা জাগছে, আনন্দ, ভয়, শিশিরানি সব মিলিয়ে বৈরী এক পেলেব অনুভূতির উপস্থিতি খুব দৃঢ়ভাবে জানান পাচ্ছে, যা পালকের কানে রাত দিন একই নাম জপে চলছে, মেঘালয় আর মেঘালয়। ওই চেহারা, ওই চোখ, ওই চাহনি, সব কিছু পালক নাম না জানা কোনো প্রান্তে ঠেলে দিচ্ছে। পালকের ষষ্ঠ ইন্দ্রিয় পালক কড়াভাবে অবগত করছে যে পালক হারাচ্ছে, কঠিনভাবে হারাচ্ছে। কোন জগতে পা রাখছে জানে না, তবে সেখানে শুধু এই নীল চোখের উপস্থিতি পালককে টানছে। তবে কি প্রেম? পালকের 19টি শরৎ পার হয়ে এ কোন ঋতুতে মন হারালো, কোন রূপের আবহাওয়ায় জড়ালো জানে না, শুধু জানে যে বদ্ধ ঘরের দেওয়ালের মতো বারংবার প্রতিধ্বনিতে হচ্ছে এই একই নাম, জ্বলজ্বল করা আয়নায় ঘেরাও করে প্রতিফলিত করছে একই চেহারা। আপন মনে নিজের ভাবনার মাঝেই নাকের সেই চিরচেনা ঘ্রাণটা লাগলো পালকের। চোখ বন্ধ রেখেই পাশে কারো উপস্থিতি টের পেল। হুট করেই মনটা কেমন চঞ্চল হয়ে উঠল। কই, এতক্ষণ তো এমন হচ্ছিল না। মনের ভেতরে কেমন প্রজাপতির ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছে। চোখ দুটো খুলে তাকাতেই কাঙ্ক্ষিত চোখ জোড়া দেখতে পেল। এক হাত ব্যবধানে দাঁড়িয়ে আছে পালকের পাশে। চোখ দুটো সুদূর আকাশের ওই মাহতাবটার দিকে নিবদ্ধিত। পালক ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে অপলক। গাঢ় নীল রঙের টি শার্টটা পেশিবহুল হাতে আঁট হয়ে আছে। দমকা বাতাসে চুলগুলো বেপরোয়া খেলায় মেতেছে। দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ার শব্দ শ্রবণ ইন্দ্রিয় হতে পায়ের তালু পর্যন্ত শিউরে দিচ্ছে। মনটা পালককে কড়া ভাষায় ধমকে বলল,